স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। টাকার বিনিময়ে কর্মকর্তাদের অজান্তে দেশের যে কোনো নাগরিকের নাম, পিতার নাম বা বয়স পরিবর্তন করছে চক্রটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি, যোগাযোগ আর মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করলেও ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা। সেটা নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, আপনার প্রতিবেদন একটি বিষয় স্পষ্ট যে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে জাতীয় পরিচয়পত্রের যে তথ্য পরিবর্তন করা যাচ্ছে, আসলে যেখানে প্রতিটি তথ্য যাচাই বাছাই করতে গেলে, হালনাগাদ করতে গেলে এত কড়াকড়ি, এত সব জায়গায় যেরকম একটা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেই জায়গায় কিভাবে এটি সম্ভব হলো? আপনার মতো আমাদের কাছেও প্রশ্নটি এমনই, কিন্তু এত কড়াকড়ির মধ্যে কিভাবে সম্ভব হয় হঠাৎ করে ভোটার এনআইডি সংশোধনীর এই কার্যক্রম? আসলে আপনি জানেন যে মূলত যে বিষয়টি সবসময় বরাবর সামনে আসে, যে ভোগান্তির আরেক নাম কিন্তু জাতীয় পরিচয়পত্র সংশোধনীর যে কার্যক্রম, সেটি আসলে প্রতিদিন আমরা শয়ে শয়ে মানুষকে দেখি নির্বাচন কমিশনের সামনে ধর্ণা দিতে। তাদের কারো নাম, কারো জন্ম, কারো ঠিকানা, এ সকল পরিবর্তনের জন্য প্রতিদিনই কিন্তু নাগরিকরা আসেন নির্বাচন কমিশনের সামনে। তারা কিন্তু ঠিক করার জন্য এর কাছে ওর কাছে যায়। এভাবে কিন্তু তারা প্রতারক চক্রের হাতে জিম্মি হয়ে যায়। দিনে দিনে আমরা দেখতে পাচ্ছি এর আগে যেমনটা ছিল এখনও কিন্তু তার কোনো পরিবর্তন নেই। প্রতিদিনই এরকম ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে আসেন এবং হয়রানির শিকার হয়, এটি কিন্তু আমরা দেখতে পাই। যেমন আমার প্রতিবেদনটিতে দেখেছেন আপনি যে হঠাৎ করেই একটি চক্র টাকার বিনিময়ে কিন্তু আর্থিক লেনদেনের মাধ্যমে কিন্তু মানুষকে সেবা দিতে চাচ্ছেন এবং তারা 24 ঘন্টার মধ্যেই তাদের কাজ করে দিবে, এমনটি কিন্তু আশ্বাস দিচ্ছেন। এই সকল ভুয়া প্রতারকগুলোর হাতে কিন্তু জিম্মি হয়ে পড়ছেন দিন দিন সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষ জিম্মি হওয়ার ফলেই কিন্তু তারা সঠিক সেবার মানটা না পাওয়ার কারণে সবসময় বড় বড় নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল তুলেন। আর তারাও কিন্তু বারবার দায় চাপিয়ে দেন উমুকের কর্মকর্তার বা যারা সংশ্লিষ্ট আছেন তাদের কাছে। আসলে এই সকল খপ্পরে সাধারণ মানুষ যেভাবে জিম্মি হয়ে যাচ্ছে, এইটা থেকে বেরিয়ে আসার উপায় কি আসলে তারাও জানে না। কারণ প্রতিদিন যেভাবে মানুষের কারো নামের বানান ভুল, কারো বয়স সংশোধনী করতে হবে, এগুলো আসলে সচরাচর গিয়েই তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে হয়তোবা সেই সেবাটা পাচ্ছে না। আমার প্রতিবেদনটিতে আপনি দেখেছেন যে একটি ছেলে যে তার একটি ফেসবুক পেজ খুলে পুরোটাই ভুয়া একটি পরিচয় বহন করে সে কিন্তু 24 ঘন্টার মধ্যে কাজ করে দিবে এমন প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু তারপরে কি হচ্ছে, দুই একটি কাজ করে দেওয়ার পরে কোনোভাবেই কোনো কর্মকর্তা হোক বা সংশ্লিষ্ট কারোর সাথে হোক, তার হয়তো বা কোনোভাবে যুক্ত আছে এমন কারো হাতে হয়তোবা সেই ওই কাজটি করে দিয়ে। এছাড়া তো আসলে হয় না। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা আপনার প্রতিবেদনে দেখলাম আপনি নিবন্ধন অনুবিভাগে যিনি মহাপরিচালক আছেন তার সাথেও কথা বলেছেন। তিনি যেমনটি জানালো, সেই যে আইটি লোকজন আসলে জানে না কিভাবে কি হয়ে গেছে। আসলে এতটা দায়িত্ব জ্ঞানহীনতার একটি প্রশ্ন কিন্তু এই জায়গায় চলে আসে। তারাই যদি না জানে আসলে জানবেটাকে? আপনার পর্যবেক্ষণটা আসলে কি বলে? প্রতিবেদনটা তৈরি করতে করতে ধাপে ধাপে যে আপনার বিভিন্ন জায়গায় গেছেন, সেই পর্যবেক্ষণটা আসলে কতটুকু কি বলে আপনার? আসলে এনআইডির মহাপরিচালক অর্থাৎ ডিজি, তিনি যে কথাটি বলেছে আসলে অনেকটাই যুক্তিসঙ্গত। কারণ একজন কর্মকর্তার ইউজার আইডি হ্যাক হয়ে যাবে বা ইউজার আইডি থেকে অন্য কেউ সেটি ওটিপি নিয়ে একটা আইডি সংশোধন করে দেবে, এটা আসলে কোনোভাবেই হয় না। আসলে সে যতক্ষণ না তার মোবাইল থেকে ওটিপিটি দিবে ততক্ষণ কিন্তু সম্ভব না। কিন্তু এখানে আমরা দেখেছি সিলেট, তারপরে কুমিল্লা আর ফরিদপুরের যে আঞ্চলিক কর্মকর্তা, তাদের কিন্তু ইউজার আইডিটি এভাবেই কোনো কারণে হ্যাক হয় বা তারা যেভাবে তদন্ত প্রতিবেদনে বলেছেন যে তারা জানেই না আসলে এটা কার ব্যর্থতা, এটা কিন্তু আমরা এখনো খুঁজে বের করতে পারছি না। এই জন্যই শুধুমাত্র এনআইডি ডিজি অর্থাৎ মহাপরিচালকের কাছে গিয়েছিলাম জানার জন্য যে এটা কমিশনের কোনোভাবে গাফলতি কিনা। কিন্তু তিনি কিন্তু অবকটেই বলেছেন যে আসলে এটির সাথে যারা যুক্ত আছে যদি আমরা কোনোভাবে জানতে পারি তাহলে অবশ্যই তাদের ব্যবস্থা করব। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টি বেশ কিছুদিন আগে থেকেই ছিল, তারা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি বা কোনো ব্যবস্থা নেয়নি। আমরা দেখেছি এর মধ্যে, কিন্তু এর আগেও আমি একটি প্রতিবেদন করেছিলাম, সেখানেও কর্মকর্তারা জানে না, তাদের অজান্তেই কিন্তু
অটো সংশোধনী হয়ে গেছে বেশ প্রায় 42টি মতো এনআইডি। আর এইভাবেই কিন্তু তারা যা শুরু করেছেন, এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু এই জালিয়াতি চক্রটি আরও সক্রিয় হয়ে উঠছেন। আর জালিয়াতি কিন্তু দিন দিন বাড়তেই থাকছে। আর্থিক লেনদেন বলেন, আমরা জানি যে যে কোনো কাজের সেক্টরে যেখানে যায় না কেন আমাদের এনআইডিটা খুব বাধ্যতামূলক হয়ে গেছে। যে কোনো সেক্টরে কাজ করতে গেলে জনগুরুত্বপূর্ণ একটি জায়গায় যে এতটা জালিয়াতি হচ্ছে, আপনাকে ধন্যবাদ। একজন গণমাধ্যম কর্মী হিসেবে হয়তো আপনি অসঙ্গতিটা তুলে ধরতে পারেন বা যথাযথ কর্তৃপক্ষ হয়তো বা দায়িত্বটা নেবে। আপনার এই প্রতিবেদনের পর হয়তো নিশ্চয়ই কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন, সে অপেক্ষায় থাকলাম। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, নূপুর মাহমুদ। প্রতিযোগী দেশের ষড়যন্ত্র এবং রাজনৈতিক অসন্তোষ বাংলাদেশের তৈরি পোশাক খাত অস্থিতিশীলতার বড় কারণ, এমন অভিযোগ তৈরি পোশাক শিল্প মালিকদের। তারা বলছেন প্রচুর অর্থ ব্যয় করে অস্থিতিশীল করা হয় দেশের পোশাক খাত, আর এ কারণে ক্রয়াদেশ যাচ্ছে প্রতিযোগী দেশে। ঝুঁকি প্রশমনের অজুহাত দিয়ে পোশাকের দাম কমান বিদেশি ক্রেতারা। ঈদ সামনে রেখে আবারও পোশাক শিল্প অস্থিতিশীল হওয়ার শঙ্কা মালিকদের। প্রতিবেদনটি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, আপনি দীর্ঘদিন ধরে এই খাত নিয়ে কাজ করছেন। যদি আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার রিপোর্টিংয়ের অভিজ্ঞতার আলোকে যদি বিশ্লেষণ করতে বলি, পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন যে এই খাতে শ্রমিক অসন্তোষের কথা আসছে এবং এই খাতে অস্থিরতার কথা বলেছেন। প্রবৃদ্ধি বাড়লেও সেক্ষেত্রে আসলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমরা পিছিয়ে যাচ্ছি বলা হয়েছে। সবচেয়ে গুরুতর যেটা অভিযোগ, যেসব ওই নেতা আছে, সিবিআই নেতা আছে, তাদের মধ্যে একটা আর্থিক লেনদেনের একটা অভিযোগ তোলা হয়েছে। সেক্ষেত্রে সেটা কিন্তু একটি আসলে চিন্তার বিষয় শিল্পের জন্য। আপনার পর্যবেক্ষণ কি বলে? আসলে হিমাদ্রি, প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে বাণিজ্যের যে জায়গাটি সেটি কিন্তু আসলে একটি প্রতিযোগিতার জায়গা। এখানে আপনাকে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে। সেই ক্ষেত্রে পোশাক খাত নিয়ে যেটি হয়েছে, যদিও বাংলাদেশ বিশ্ববাজারের বিবেচনায় দ্বিতীয় অবস্থানে আসলে আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে, কিন্তু আপনি প্রথম অবস্থানে থাকা চীনের সঙ্গে এর ব্যবধান যদি দেখেন সেটি কিন্তু অনেক বড়। যেখানে চীনের বাণিজ্যের ক্ষেত্রে তৈরি পোশাক খাতে যেখানে রপ্তানিতে হিস্সা প্রায় 37% বা তারও বেশি, সেখানে বাংলাদেশ কিন্তু 7, 7.5 বা 8 এই শতাংশ নিয়ে কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই অবস্থানটিতে আসলে কেন ছিল? কারণ হচ্ছে এই বাংলাদেশে দীর্ঘদিন যে নিম্ন মজুরির শ্রমিক এবং একই সাথে নিম্ন মূল্যের জ্বালানি, এই দুটোই কিন্তু আসলে মূল সক্ষমতার জায়গা ছিল বাংলাদেশের। সেখানে কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে গেল 2-3 বছরে। আপনি জানেন ধারাবাহিকভাবে যে মূল্যস্ফীতি হয়েছে, সেখানে কিন্তু একজন শ্রমিক এখন যে মজুরি পান সেই মজুরি দিয়ে তার কিন্তু সংসার চালানো খুব কঠিন। সেক্ষেত্রে আমি একটি কথা বলতেই চাই যে পেটে খেলেই কিন্তু পিঠে সইবে। তো যখন আসলে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে, তার মধ্যে যখন বেতন অনিয়মিত হচ্ছে, তখন আসলে শ্রমিকদেরকে কাজে ধরে রাখাটা কিন্তু সবসময় কঠিন। আর আপনার অভ্যন্তরীণ সংকট আরেকটি আছে, সেটি হচ্ছে জ্বালানি সংকট। আমরা গেল সরকারের সময় দেখেছি কয়েক দফা মানসম্মত নিরবচ্ছিন্ন জ্বালানি দেওয়ার শর্তে জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে, সেটি গ্যাস, বিদ্যুৎ, পেট্রোল বা ডিজেল, যাই বলি সব ধরনের জ্বালানি। কিন্তু দাম বাড়ানোর পরও কিন্তু সরকার সেটি শিল্প মালিকদের চাহিদা মতো এটি নিশ্চিত করতে পারেনি। তার ফলে যেটি হয়েছে, এই প্রত্যেকটি কারখানার যে উৎপাদন সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী কিন্তু উৎপাদন করা যায়নি বা যাচ্ছে না এখনো। সব মিলিয়ে যেটি হয়েছে, তাদের যে আয়, সেই আয়ের মধ্যেও কিন্তু একটি প্রভাব পড়েছে। তো এই দুটো সংকট যখন আপনার শিল্পে থাকবে, তখন আসলে প্রতিযোগী দেশের কথাই বলি বা যেমন আমরা প্রতিবেদনটিতেও দেখলাম যে প্রতিবেশী দেশের উস্কানির কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আসলে তখন যদি কিছু থাকেও সেটি কিন্তু আরও জোরালো হয়ে যায়। কারণ মূল যে বিষয়টি সেটি হচ্ছে আপনার উৎপাদন সক্ষমতার যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু কমে গেছে। তো এই সংকট সমাধানের ক্ষেত্রে আসলে এই দুটো জায়গায় মূলত আগে বেশি করে কাজ করতে হবে। এবং একই সাথে আপনাকে বলি যে একটি বৃহৎ শিল্প, যেখানে আন্তর্জাতিক পরিসরে ব্যবসা বাণিজ্য হচ্ছে, আন্তর্জাতিক প্রতিযোগী আছে, ক্রেতা আছে, সেখানে আসলে ষড়যন্ত্রের যে কথাটি বলা হচ্ছে, একটি বিষয় এখানে শিল্প মালিকরা বলছেন জুলাই আগস্টের অভ্যুত্থানের পর লাগাতার আন্দোলন এই ষড়যন্ত্রের অংশ।
পরিবর্তিত প্রেক্ষাপটের পর আমরাও দেখেছি, আপনারাও বেশ কিছু প্রতিবেদন আমরা দেখেছি, সেটা হচ্ছে যেখানে পোশাক খাতের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, সেনা মোতায়েন করা হয়েছে। আসলে সবকিছু নিরিখে এই ধরনের অভিযোগটা কতটা গ্রহণযোগ্য? আমি আপনাকে সেই কথাটি বলছিলাম যে একটি বা দুটি অনুঘটক দিয়ে কিন্তু আসলে এটিকে বিশ্লেষণ করার সুযোগ নেই। প্রথমত আপনার শ্রমিককে যে আপনি মজুরি দিচ্ছেন সেখানে এক ধরনের পরিবর্তন বা একটা সংযোজন আনতে হবে, সেখানে বাজারের সাথে মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে সেটিকে একটি পুনর্বিবেচনা করতে হবে। সেটি যেমন একই সঙ্গে আপনার উৎপাদন সক্ষমতার ক্ষেত্রে জ্বালানির দাম এবং অন্যান্য যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো আছে, কর কাঠামো থেকে শুরু করে বন্দরের ধীরগতি, এই সবগুলোকে কিন্তু আগে সমাধান করতে হবে। আর আপনি যেটি বলছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি তো আসলে শুধু শিল্প এলাকায় নয়, আমরা দেখছি সারা দেশেই কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। মানুষ কিন্তু স্বয়ং রাজধানীতেই আমরা দেখছি ছিনতাই হচ্ছে, দিনে দুপুরে ডাকাতি হচ্ছে। এই ধরনের ঘটনা যখন রাজধানীতেই ঘটে তখন রাজধানীর অদূরে আসলে শিল্পাঞ্চলগুলোতে ওইভাবে আসলে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া কখনোই সম্ভব না। আপনাকে পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত শুধুমাত্র শিল্প কারখানার গেটে ওই সেনাবাহিনী বসিয়ে বা আইন শৃঙ্খলার বিশেষ নিরাপত্তা তল্লাশি বসিয়ে আসলে সেটিকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। সামগ্রিকভাবে যখন আপনার দেশ অস্থিতিশীল থাকবে, আপনার বাজার অস্থিতিশীল থাকবে, আপনার শিল্প অস্থিতিশীল থাকবে, তখন আসলে প্রতিবেশী বা প্রতিযোগী যে কোনো দেশই কিন্তু চাইবে সেটিকে আরেকটু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তনের অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর ঈদগাহ মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এই অঙ্গীকারের কথা জানান তিনি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি দেশ পুনর্গঠনের কথা বলেছে বলেও দাবি করেন তিনি। দীর্ঘ ১৬ বছর পর যশোর ঈদগাহ মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবাই সংস্কারের কথা বলেও একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনে কথা বলেছে। যখন দেশের লক্ষ লক্ষ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে তার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে, তোমরা দেশকে ধ্বংস করেছ, আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তারেক রহমান। আমাদের সবচাইতে প্রথম কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন বা উপহার দেওয়া দেশকে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। ডিভিসি নিউজ ডেস্ক। এখনই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে অন্তর্বর্তী সরকারকে দলটির ৩ কোটি কর্মী সমর্থককে জেলে নেওয়ার প্রস্তুতি নিতে হুঁশিয়ারি দিয়েছেন আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে প্রতিদিন চাঁদাবাজি চলছে অভিযোগ করে তিনি বলেছেন, চাঁদাবাজি থামান, তারা খেতে না পেলে আমরা খাওয়াবো। ২৮ বছর পর লক্ষ্মীপুরে জামায়াতের জনসভা। দলটির নিবন্ধন বাতিল, নিষিদ্ধ কিংবা আওয়ামী শাসনামলে কোণঠাসা হওয়া দলটির পতনের পর এমন বড় পরিসরের সমাবেশ করেছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দিতে সরকারকে হুঁশিয়ারি দেন। আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আককরি করতে এই দেশের ৩ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই ৩ কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে গেল ৫ আগস্ট পর্যন্ত জামাতের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সর্বত্র চাঁদাবাজির অভিযোগ তুলে জামায়াতে আমির তা বন্ধের আহ্বান জানান। এ অপকর্ম ছেড়ে দাও, তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক দিয়েছেন আমরা ভাগ বাটোয়ারা করে খাবো। আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতা আসতে দেয়া যাবে না উল্লেখ করে তিনি বলেছেন, যারা অপশাসন করবে তাদের অবস্থাও ফ্যাসিস্টদের মতোই হবে। দুনিয়ার এমন কোনো রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নাই।
ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ। এদেশে যারাই জন্মগ্রহণ করবে। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির কভার করতে দুবাই এবং পাকিস্তান আছে আমার সহকর্মী শাহান পাপন এবং শেখ আশিক। প্রথমে দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শাহান পাপন। পাপন, দীর্ঘ 2 দশক পর বলা যায় না, আপনার কাছে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কাল ভারত পাকিস্তান মহারণ অর্থাৎ 2017 সালে পুনরাবৃত্তি ঘটবে নাকি ম্যাচটা একপেশে হবে, সবকিছু মিলে আসলে আপনার পর্যবেক্ষণ কি বলছে? হেমাদ্রি রাহা ক্রিকেট বিশ্বের সবচেয়ে এক্সাইটিং ম্যাচটা অপেক্ষা করছে, সেই অপেক্ষাটা নেমে এসেছে মাত্র কয়েক ঘন্টার, সেটাই কিন্তু আসলে দেখতে পাচ্ছি এখানে। যদিও আমি এখন এই মুহূর্তে রয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে, তবে দর্শকের স্রোত কিন্তু কিছুটা হলেও নেমেছে সেই পাশেই আইসিসি ক্রিকেট একাডেমি যেটা আছে সেখানে কিছুক্ষণ আগে ভারত তাদের অনুশীলন শেষ করে চলে গেছে, তবুও দর্শকরা কিন্তু অপেক্ষা করছিলেন এক নজর রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি তাদেরকে দেখার জন্য। এবং এর বাইরের কথা যদি বলি, যে এক্সাইটিং ম্যাচটা হতে যাচ্ছে, সেই ম্যাচ নিয়ে কিছুক্ষণ আগে ভারতীয় ব্যাটার শুভমান গিল তিনি এসেছিলেন প্রেস কনফারেন্সে। যদিও সেই প্রেস কনফারেন্সের জন্য গণমাধ্যম কর্মীদের প্রায় 1 ঘন্টার মতো বসে থাকতে হয়েছে। নির্ধারিত সময়ের অনেকটা পরে 1 ঘন্টা পরেই শুভমান গিল এসেছিলেন আসলে প্রেস কনফারেন্সে। সেখানে এসে তাকে যে প্রথমেই যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যে এই এক্সাইটিং ম্যাচটার জন্য আসলে ভারত কতটা চাপে রয়েছে, কেননা চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দুজন যখন একসাথে লড়তে আসে একে অপরের বিপক্ষে, তখন কিন্তু আলাদা একটা মাত্রা যোগ হয়, আলাদা হাইপ যোগ হয় এবং স্পাইক হয়ে একটা যুদ্ধ হয়। যদিও সেদিক থেকে বিচার বিশ্লেষণ করলে কিছুটা পিছিয়ে পাকিস্তান, কেননা সাম্প্রতিক তাদের পারফরমেন্স তাদের মতো করে আসলে কথা বলছে না। সেই প্রশ্নে শুভমান গিল যেটা জানালেন যে অন্য 10টা ম্যাচের মতোই তারা আসলে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতে অংশ নিতে চায় এবং তারা যে স্বাভাবিক খেলাটা খেলে আসছে সেই খেলাটাই খেলতে চায় আর কি। যে প্রশ্নটা আরো একবার শুনতে হয়েছে শুভমান গিলকে যে এই ম্যাচকে ঘিরে আসলে তারা কি পরিকল্পনা করছে, বিশেষ করে প্রস্তুতির পরিকল্পনা, সেখানেও আসলে স্ট্রেট কার্ড শট খেলেছেন শুভমান গিল। তিনি যেটা বলেছেন যে আর 10টা ম্যাচের মতো যেভাবে প্রস্তুতি নেন, আর 10টা ম্যাচ নিয়ে তারা যেভাবে পরিকল্পনা করেন সেভাবেই আসলে তারা পরিকল্পনা করছেন এবং তারা যেটা করতে চান 360 কিংবা 370 রান করতে চান ভারত পাকিস্তানের বিপক্ষে। কেননা দুবাইয়ের যে উইকেটে খেলা হয় সেখানে তিনি আসলে টস ভাগ্যটাকে ফ্যাক্ট হিসেবে দেখছেন না, এখানে শিশির খুব কম পড়ে, সুতরাং ব্যাট বলে কোনোটাতেই আসলে সমস্যা হয় না। তবে একটা কথা তিনি বলেছেন যে আরেকটি বিষয় যেটি জানা ছিল, ভারত পাকিস্তান 137 ম্যাচের মুখোমুখিতে কিন্তু পাকিস্তানের জয়ের পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী, কিন্তু যদিও শেষ 10 ম্যাচের মধ্যে পরিসংখ্যানে 7 ম্যাচে ভারত এগিয়ে আছে। আপনি নিশ্চয়ই সেখানে আছেন এবং ঘুরে ঘুরে সেখানকার দর্শক যারা আছেন, যারা ক্রিকেট মোদি আছেন, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ মানে বাড়তে একটু উত্তেজনা কাজ করে, তাও আবার দুবাইতে হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে, তাদের মধ্যে এই পরিসংখ্যানগত দিকটা নিয়ে তারা কি বলছেন, আর সবচেয়ে বড় কথা তাদের মধ্যে উচ্ছ্বাস উত্তেজনা কেমন দেখছেন? সেটাই আসলে সবচেয়ে বড় কথা, যখন পাকিস্তানকে ভারতীয় দর্শকরা বলে যে আসলে তোমরা তো ম্যাচই জিততে পারছো না। একটা কমেন্টস যোগ করা যেতে পারে এখানে, সৌরভ গাঙ্গুলি ভারতীয় লেজেন্ড তিনি যেটা বলেছেন যে গত 25 বছর ধরে আইসিসি ইভেন্টে আসলে পাকিস্তানকে পাত্তাই দিচ্ছে না, পাকিস্তানকে রীতিমতো শাসন করে চলেছে ভারত। সেটা নিয়ে কিছুটা চর্চা হয়েছিল, আমরা যেটা যখন আইসিসি একাডেমিতে ছিলাম তখন কিন্তু দুই দলের দর্শকদের মধ্যে কিছুটা ওই মধুর তর্কাতর্কি কিংবা পরিসংখ্যান নিয়ে ঘাটাঘাটি এইসব নিয়ে আলোচনা হচ্ছিল। তারা যেটা বলেন, ভারতীয় দর্শকরা যেটা বলছেন যে তোমরা আসলে তো কিছুই করতে পারছো না, পাকিস্তান যা প্রত্যুত্তরে যেটা বলছে যে আমরা কিছু করতে পারি কি না সেটা আগামীকালের ম্যাচেই দেখতে পাবা। প্রত্যুত্তরে যে তীরটা খেতে হয়েছে পাকিস্তানি দর্শককে যে গেল ম্যাচেই তোমরা তো নিউজিল্যান্ডের কাছে হেরে আসরটা শুরু করেছো, সুতরাং তোমাদের আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই কালকে একটা বিশাল বড় ম্যাচ অপেক্ষা করছে, দর্শকরা নিশ্চয়ই সেটি উপভোগ করবে। এই মুহূর্তে পাকিস্তানে আছেন আমাদের সহকর্মী শেখ আশিক। দীর্ঘ 2 দশক পর পাকিস্তানের মাটিতে আইসিসির আসর, সেখানকার ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস আসলে কেমন দেখছেন? আশিক, আপনার কাছে যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে দীর্ঘ 2 দশক পর পাকিস্তান আইসিসির কোনো টুর্নামেন্ট ফিরেছে, সেখানকার ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সম্ভবত কারিগরি ত্রুটির কারণে তিনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না। আমরা দুজনকে ধন্যবাদ জানাতে চাই। ফিরছি পরের সংবাদে। ডিবিসির নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।